আমার এই বিয়েটাতে কোনো আপত্তি নেই। আপত্তি নেই মানে? আপত্তি নেই মানে দিদি, তখন আমার ওইভাবে ওই পরিস্থিতিতে বিয়ে করাতে আপত্তি ছিল, কিন্তু এখন আমি সম্রাটদাকে বিয়ে করতে চাই। তুই তো কথা দিয়েছিলিস যে তুই আমার আর সম্রাটদার বিয়ে দিবি, সম্রাটদার বাড়ির লোককে বলবি। দিদি, আমি সম্রাটদাকে ভালোবাসি। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি দিদি। ভালোবাসিস? এই ভালোবাসাবাসিটা কবে হলো? এই 13 বছর সম্রাট এই গ্রামে ছিল না, এই কদিন আগে এসছে। সেই দিনই তো ফোন করলো আমায়, কথা হলো। এই কদিনে দুজন দুজনকে ভালোবেসে ফেললি? বুঝতে পেরেছি, তার মানে মতি কাকা যে কথাগুলো বলছিল সবটা ঠিক। স্কুল দেখতে যাওয়াটা তোদের অজুহাত ছিল? না দিদি, কোনো অজুহাত ছিল না, আমরা সত্যি স্কুলই দেখতে গিয়েছিলাম। আর তারপর কি? শিউলি কিন্তু ওই সমস্ত কাজটা যে ভয় পায় না, বুঝলে তো? ওরে বাবা রে, সম্রাটদা, সম্রাটদা, সম্রাটদা বাঁচাও, সম্রাটদা। আর একটু হলেই তো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। চলো। বুঝেছি, তুই এত বড় কবে হয়ে গেলি শিউলি? তুই যে সম্রাটকে ভালোবাসিস, এত বড় কথাটা আমার কাছ থেকে লুকিয়ে গেলি শিউলি। দিদি, দিদি, আমি তোকে সবকিছু বলতাম। সম্রাটদা তো কিছুদিন হলো এই গ্রামে এসেছে। আর তাছাড়া তোর সময় কোথায় আমার কথা শোনার মতো? তুই তো সব সময় সূর্য স্যারের বাড়ির লোক, এদেরকে নিয়ে ব্যস্ত থাকিস। তোর কথা শোনার মতো সময় আমার কাছে সব সময় আছে শিউলি। এটা কখনো ভাববি না। আর সম্রাট কদিন হলো এই গ্রামে এসছে, তুই তো নিজেই বললি। বল, আমি তো সেই কারণেই বলছি মা, একে অপরকে চিনতে বুঝতে সময় লাগে। তোরা একটু সময় নে না, একে অপরকে চেন বুঝ, তারপর না হয়। এখন যদি তুই এভাবে হঠাৎ করে বিয়ে করে নিস ওকে, এটা তো হঠকারী সিদ্ধান্ত হবে, তাই না? মানে মানে কি বলতে চাইছিস দিদি? তুই সম্রাটদাকে চিনিস না? দিদি, দিদি, তুই খুব ভালো করে জানিস আমি আর সম্রাটদা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি, একসাথে খেলাধুলা করেছি। তুই তো সম্রাটদার বাড়ির লোককেও চিনিস, তারপরে কি করে এই সমস্ত কথা বলছিস? আমি জানি শিউলি, আমি জানি ছোটবেলা থেকে তোরা একসাথে খেলা করে বড় হয়েছিস, আমিও চিনি সম্রাটকে। কিন্তু তারপর তো সম্রাট গ্রামটা ছেড়ে চলে গিয়েছিল। বল, ও কলকাতায় ছিল এতগুলো বছর। কি করেছে না করেছে, কাদের সাথে মিশেছে, কিভাবে বড় হয়েছে, আমরা কিন্তু কিচ্ছু জানি না। আমি শুধু একটাই কথা বলছি শিউলি, তোর মনে হয়েছে তুই বিয়ে করতেই পারিস নিজের ইচ্ছায়, কিন্তু আরেকটু সময়ের তো দরকার। একটু না চিনলে না বুঝলে তো তোকে ঠকতে হতে পারে। তার মানে তুইও ঠকেছিস? মানে তুই তো বিয়ের আগে সূর্য স্যারকে চিনতিস না। সূর্য স্যার তোকে আচমকা সিঁদুর পরিয়েছিল। তুই যদি সূর্য স্যারকে ভালো না বাসিস, তাহলে কেন প্রতিনিয়ত গিন্নিমার অপমান সহ্য করে ওই বাড়িতে পড়ে আছিস? বল, কোন লোভে? কি হলো দিদি, চুপ করে আছিস কেন? উত্তর দে আমার কথাটা। আমি কি কিছু ভুল বলেছি? দিদি, আমাকে একটা সত্যি করে কথা বল, তুই সূর্য স্যারকে ভালোবাসিস না? দিদি, বিয়ের পরেও ভালোবাসা হয়। তোর প্রশ্নের উত্তর আমার জানা নেই শিউলি।
প্লিজ দিদি, তোর কাছে আমি একটা অনুরোধ করছি। আমি যথেষ্ট বড় হয়েছি, কোনটা ঠিক কোনটা ভুল বোঝার মতো বয়স আমার হয়েছে। আমি সম্রাট তাকে ভালোবাসি, আর আমি সম্রাট তাকেই বিয়ে করতে চাই। এর মধ্যে প্লিজ তুই নাক গলাতে আসিস না। হ্যাঁ, কাকে তুই বলছিস এসব কথা? হ্যাঁ, কাকে বলছিস মিস দিদি? তোর তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুই বর্তি থেকে বলছিস যে মেয়েটা বুকের মধ্যে আগলে করে তোদের ছোট থেকে মানুষ করেছে, তুই তার সম্বন্ধে বলছিস? ও তোদের ব্যাপারে নাক গলাবে না তো কে গলাবে বল? ছাড়ো না দিমাকে বকাবকি করো না। সত্যি তোর নিজের ভালো মন্দ বোঝার মতো বয়স হয়েছে। আমার উচিত নয় ওর সিদ্ধান্তে নাক গলানো। দেখ বড়দিদি, বয়সের দাড়িপাল্লাতে বিচার করে বোধ বুদ্ধি সবার এক হয় না। যদি সেটাই হতো তাহলে আমারও তো বয়সটা কম হয়নি, তাহলে আমি কেন তোর সাথে সব ব্যাপারে পরামর্শ করি? কারণ আমি তো জানি যে তুই বুদ্ধিমতী, তুই সেই সংসারের ভালো চাস, তুই আমাদের সকলের ভালো চাস। তুই যে আমাদের সকলের ছাতা রে বড়দিদি। কি হয়েছে মা? কি হবে? আমার ভালো হোক সেটা দিদি চায় না। মানে আমি সম্রাটটাকে ভালোবাসি, সম্রাটটাকে বিয়ে করতে চাই। দিদি সেটাতে বাধা দিচ্ছে। ওদের বিয়েতে কেন বাধা দিচ্ছ সোহাগ? আমি বাধা দিচ্ছি না স্যার, আমার বোনের সুখই চাই। আমি শুধু শিউলিকে বলেছি কটা দিন সময়। আমি শুধু এটুকুই বোঝার চেষ্টা করছিলাম শিউলির সিদ্ধান্তটা ঠিক কিনা। তুই ভালোবাসিস শিউলিকে? হ্যাঁ বড়দি, আমি শিউলিকে খুব ভালোবাসি। বাস, তাহলে বিয়ের জোগাড় যন্ত্র শুরু করে দাও। মানে জোগাড় যন্ত্র শুরু করব মানে? সম্রাটের বাড়িতে খবর দিতে হবে, তোর বাড়ির লোক আসবে, ওদের ছাড়া বিয়ে কি করে হবে? খুব চালাক মহিলা। ঠিক আছে, তুমিও শেয়ানা তো, আমিও কম না। হ্যাঁ হ্যাঁ, কাশীনাথদাকে খবরটা দিতে হবে। এই সম্রাট, তুই তোর বাবাকে একটা ফোন করতো। কি হলো সম্রাট? ও সম্রাট, আরে তুই কাঁদছিস কেন? কি হয়েছে বাবা, বল না। নেই গো, বাবা নেই, মাও নেই, একসঙ্গে। একসঙ্গে? একসঙ্গে কি? বল কি হয়েছে? ছিন্ন মস্তার দর্শনে গেছিল মা বাবা। ফেরার পথে হাইওয়ে দিয়ে একটা ট্রাকের সঙ্গে বিরাট বাজেভাবে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্পটেই মা বাবা দুজনেই শেষ। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, জানো কি দেখেছিলাম? রক্তে মাখা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দুটো লাশ দেখেছিলাম। আমি আজও এই দৃশ্যটা ভুলতে পারিনি। আমি আজও ভুলতে পারিনি।
ও সম্রাট, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, বস। কাঁদিস না, কাঁদিস না বাবা, কাঁদিস না। আসলে আমরাও তো জানতাম না কাশীনাথ নেই, আর তুইও তো আমাদের কিছু বলিস নি। কি করে বলবো দিমা, কি করে বলবো? আমি আজ অব্দি সেই দিনটাকে বিশ্বাস করতে পারিনি। আমি এখনো বিশ্বাস করি আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। ওরা ছিন্ন মস্তা মার থেকে এখনো ফেরেনি, আমি এটাই ভাবি, আমি এটাই বিশ্বাস করি। এই বিশ্বাসটা করে, এই বিশ্বাস নিয়েই আমি এখনো বেঁচে আছি। তাই বলেই তো আমার শহরের বাড়িতে একদম থাকতে ইচ্ছা করে না, কারণ মনই বসে না আমার। তাই বলেই তো আমি চাইছি। কুল সম্রাট, ব্যাপারটা সত্যি খুবই দুঃখের, বাট উই আর হেল্পলেস। ওই যে কথায় আছে না, ভগবানের মার দুনিয়ার পার, কিছু করার নেই। কাঁদিস না সম্রাট, আমরা সবাই আছি তো। আরে আমরা আছি তো তোর সঙ্গে। হুম? দেখিস মেজ দিদির সঙ্গে তোর বিয়ে হলে তোরা তোরা খুব সুখী হবি, তোরা নতুন করে একটা জীবন শুরু করতে পারবি। আর তখন দেখবি ওপর থেকে তোর বাবা মা তোদের অনেক আশীর্বাদ করবে। সম্রাট, আমি তো তোর বড় দিদির মতোই। তোকে একটা প্রশ্ন করি, আমাকে একটু সঠিক উত্তর দিবি রে? এত সংকোচ করছো কেন বর্দি? কি জানতে চাও বলো। তুই শিউলিকে মন থেকে বিয়েটা করছিস তো? মানে গ্রামবাসীদের চাপে পড়ে হ্যাঁ বলছিস না তো? না বর্দি, আমি গ্রামবাসীদের চাপে নয়, আমি শিউলিকে সত্যি বিয়ে করতে চাই। যাক বাবা যাক, আমার মনের ভেতর থেকে একটা চিন্তার পাহাড় নেমে গেল। আর কত কথা নয় বড়দিদি, আর কোনো কথার দরকার নেই। এবার বিয়ের তোড়জোড় শুরু করো। কত কাজ আমার, কত কাজ। ওই বিয়ের শাড়ি কেনা, বিয়ের জোর কেনা, তারপরে ঠাকুর মশাইয়ের সাথে আলোচনা করতে বসা। হ্যাঁ, আবার ঠাকুর মশাই আবার বলে গেছে ওই বিয়েটা নাকি গোধূলি লগ্নি হবে। আরে ও নাজ্জা ভাই, ওঠো ওঠো। ওরে বড়দিদি আয় আয়, এখন অনেক কাজ। আমাকে ওখানে ওই পুরোহিত মশাইকে জিজ্ঞেস করতে হবে, অনেক কাজ আছে আমার। সত্যি আমি জাস্ট ভাবতে পারছি না যে সোহাগ গিয়ে লাস্ট মোমেন্টে বিয়েটাকে আটকে দিল। কম শয়তান নাকি ও? কিন্তু ময়ূরাক্ষী মল্লিককে চেনে না। ও যতই চেষ্টা করুক, শিউলির বিয়েও কিছুতেই আটকাতে পারবে না। কি জানি বাবা, ওই মেয়েটাকে আমার একদম বিশ্বাস হয় না। তুই দেখবি লাস্ট মোমেন্টে গিয়ে ও কোনো না কোনো একটা রাস্তা বের করে ঠিক ওর বোনের বিয়েটাকে আটকে দেবে। সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। বাট কি করলি তুই? আমি মতিকে ফোন করেছিলাম। হ্যাঁ ম্যাডাম, আপনার চরণে শতকোটি প্রণাম ম্যাডাম। আপনার দয়াতে আমি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছি ম্যাডাম। আহা, তোমার জামিনটা তো আর আমি এমনি এমনি করাইনি মতিলাল। তোমাকে তার জন্য আমার হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি অর্ডার করুন। আচ্ছা, একটা কথা বলো, ওই তোমার সাথে কোনো ইয়াং ছেলে আছে তোমার ওই দলে? হ্যাঁ আছে আছে। ভেরি গুড। তার মধ্যেই একটা ছেলের সাথে সোহাগের মেজ বোন
শিউলির বিয়ে দিয়ে দিতে হবে। মানে সোহাগের মেজ বোন শিউলির সাথে বিয়ে? এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। শিউলি সোহাগের মেজ বোনের সাথে বিয়ে দিয়ে দেওয়ার কথাই আমি বলছি। এমন একটা ছেলেকে বিয়ে দিতে হবে যে শুধু শিউলিকে বিয়ে করবে না, সে আমারও স্পাইয়ের কাজ করবে। শুধু স্পাই নয়, সে শিউলির ওপর টর্চার করবে, ওর পরিবারের ওপর টর্চার করবে, যাতে সেই টর্চারের আঁচ সোহাগের গায়ে এসে পড়ে। বুঝতে পারছো? হ্যাঁ, বিলক্ষণ বুঝেছি ম্যাডাম। আমার নজরে এই সম্রাট সম্রাট বলে একটি ছেলে আছে, পেটে বিদ্যে টিদ্যে আছে, দেখতে খুবই সুন্দর। তবে একটা জিনিস, ও না প্রচণ্ড লোভী। তাতে আপনার ভালোই হবে, ভালোই হবে। কারণ হচ্ছে আপনি যা যা করাতে চাইবেন ওকে টাকা দেবেন আরও করবে। লোভী তো। বলছি ম্যাডাম, পাঠিয়ে দেবো আপনার কাছে? খুব ভালো কথা। তুমি ওই ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দাও, কিন্তু বুঝে শুনে, হ্যাঁ, যাতে কেউ টের না পায়। কাক পক্ষিতেও টের পাবে না ম্যাডাম। ইয়েস। ওয়াও, দ্যাটস গ্রেট। তার মানে শিউলির সঙ্গে যে ছেলেটার বিয়ে হতে চলেছে তাকে তুই অ্যাপয়েন্ট করেছিলি? এক্স্যাক্টলি সো, আমি অ্যাপয়েন্ট করেছি। কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত পাশ করবে তো পরীক্ষায়? মানে মানে ছেলেটার বুদ্ধি শুদ্ধি আছে তো, বোকা শোকা নয় তো? আমার তো মনে হলো একটু প্রয়োজনের থেকে বেশি চালাক। আর তাছাড়া মতিলালের ছেলেরা বোকা শোকা বা ভালো মানুষ হয় না। আমি নিজে বাজিয়ে দেখে নিয়েছি ছেলেটাকে। কি করছো কি? আর কতবার গুনবে? না, পুরো 50,000ই আছে। আসলে কি জানেন তো ম্যাডাম, বাবা বলতেন মানুষ নেবে চিনে আর টাকা নেবে গুনে। বাবার এই উপদেশটা আমি অক্ষরে অক্ষরে মেনে চলি। তা বাবার উপদেশ মেনে টাকাটা তো গুনে নিলে, কিন্তু যার কাছ থেকে টাকাটা নিচ্ছ তাকে চিনতে পারছো কি? ম্যাডাম, মানুষ চিনতে আমার বেশিক্ষণ সময় লাগে না, আপনাকেও চিনতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। ওকে, তা কি চিনেছো বলো দেখি। এটাই যে যে কাজের জন্য আপনি টাকাটা দিয়েছেন সে কাজটা যদি আমি না করতে পারি তাহলে আপনি আমাকেও মেরে ফেলতে পারেন। Good. You were intelligent enough. Okay. ওয়াও, ব্রাভো ময়ূরাক্ষী, ব্রাভো। সত্যি তোর কোনো তুলনা হয় না রে। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। আরে আসছি তো, একটু ওয়েট করো। আসছি এক্ষুনি আসছি। ওকে, বাই। ডিওর হাজবেন্ডের কল ছিল। অ্যাকচুয়ালি আজকে আমরা দুজনে মিলে ডিনারে যাব ঠিক করেছিলাম। সো হি ইজ ওয়েটিং রে। এমনি তো অনেক রাত হয়ে গেছে, তুই বেরিয়ে পড়। ওকে, বাই। গুড নাইট। ও হ্যাঁ, তোকে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলতে ভুলে গেছি রে। ওই আমার নতুন বিজনেসটা আমি স্টার্ট করেছি না, ওটার জন্য 20 lakhs এর দরকার। উইল ইউ প্লিজ ম্যানেজ? শোনা সংযুক্তা, দেখ, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়, আর বিজনেসটা কিন্তু বিজনেসের জায়গায়। তুই যে অ্যাকাউন্টসটা আমাকে মেল করেছিস, আমি তাতে না অনেকটা গরমিল দেখেছি। তাই আমরা যতক্ষণ না বসে সে অ্যাকাউন্টসটা সেটেল করব, আমার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হবে। হোয়াট? তুই আমাকে ট্রাস্ট করতে পারছিস না ময়ূরাক্ষী? তোকে বললাম না, যতক্ষণ না ওই আগের ট্রানজ্যাকশনস গুলো হিসেবটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ আমি তোকে ফার্দার ফান্ডিং করতে পারবো না। ওকে, বাই, গুড নাইট। 1 মিনিট।
আমি তোকে টাকাটা দিতে পারিনি বলে তুই রাগ করেছিস আমার উপর, আমি জানি সেটা। এখন তুই যদি রাগ করে এটা ভেবে থাকিস যে আমি যে সিক্রেটগুলো তোর সাথে শেয়ার করেছি সেগুলো সকলের সামনে তুই ডিসক্লোজ করে দিবি, তাহলে কিন্তু ক্ষতিটা আমার হবে না, তোর হবে রে। ময়ূরাক্ষী প্লিজ, তুই আমাকে এরকম করে বলিস না। সরি, আই এম ভেরি সরি, প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড, হ্যাঁ? ওকে, ও সরি। থ্যাংক ইউ, বাই, গুড নাইট। তুই যেমন ময়ূরাক্ষী মল্লিক, আমিও তেমনি সংযুক্তা সান্যাল। বুদ্ধির লড়াইয়ে আমিও তোর থেকে কিছু কম চাই না, সুইট হার্ট। গোপাল, ও গোপাল, আরে তুমি কি করছো বলো তো এতক্ষণ ধরে উঠোনটায়? হ্যাঁ, আরে এই উঠোনটা ধুতে হবে যে, কারণ এখানে আলপনা দিতে হবে, আর যতক্ষণ উঠোনটা না শুকনো হয় আমি তো আলপনা দিতে পারবো না, এটা বুঝতে পার। ও বর্দিদি, বর্দিদি, ওই চালটা আলপনা চলতে ভিজিয়ে রেখেছিস? হ্যাঁ দিমা, ভিজিয়ে দিয়েছি। যাক বাবা, কারণ এখানে তো গায়ে হলুদটা হবে। ও বাবা, কলা তলা করতে হবে তো এখানে, কলা গাছে তো আনা হয়নি গোপাল, কি হবে? নিম্মা, কলা গাছ অলরেডি এসে গেছে। এসে গেছে মানে কিভাবে? পিছনে রাখা আছে, গোপাল কাকা নিয়ে এসেছে। না মা, আমি আনছিলাম, ছোট কর্তাবাবু জোর করে আমার থেকে নিয়ে নিল, তারপর গোটা পথটা ছোট কর্তাবাবু একাই নিয়ে এলো। আমি বারণ করলাম কিন্তু উনি শুনলেন না। কেন শুনবো? আমার ইজ্জত যেত না? ইজ্জত চলে যেত কেন? যেত না আবার? তোমাদের গ্রামের লোকজন গোপাল কাকাকে ঘাড়ে করে কলা গাছ নিয়ে আসতে দেখলে বলতো না যে বাড়িতে হাট্টা খাট্টা জামাই বসে আছে আর শ্বশুর খেটে যাচ্ছে? বিরাট বড় প্রেস্টিজ ইস্যু হয়ে যেত। এই জন্যই তো বলি বড়দিদি, আমার আমার নাচ জামাই একটা হিরে টুকরো ছেলে, রাইট? শুধু হীরের টুকরো জামাই নয়, খুব দুষ্টু।